নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়। বন্ধুরা, যা সংলাপ অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো যে রাজ্যে রাজ্যে ভূমিপত্রের দাবি কতটা যুক্তিপূর্ণ। আমরা যদি একটু দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যদি আমরা দেখি নর্থ ইস্টে দেখি, সেখানে কিন্তু এই দাবিটা যে ভূমিপুত্র বা নিজেদের ইন্ডিজেনাস যারা দাবি করছেন, তারা কিন্তু বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে তাদের সংগঠন তৈরি করা, সামাজিক সংগঠন, পরবর্তী সময় আমরা দেখি বিভিন্ন সময়ে রাজনৈতিক সংগঠন তৈরি করা, এবং এই রাজনৈতিক সংগঠনগুলির মাধ্যমে দিল্লি, রাজধানী দিল্লি সব বিভিন্ন জায়গাতে তাদের দাবি দেওয়া, তাদের পৃথক কোনো কোনো সময় পৃথক রাজ্যের দাবি বা তাদের জাতিসত্তার যে দাবিগুলি, জাতিসত্তাকে রক্ষা করার যে দাবিগুলি রয়েছে, সেগুলি নিয়ে আন্দোলন মুভমেন্ট করা, এবং নির্বাচনে বিভিন্ন নির্বাচনও এগুলিকে কাজে লাগানো, এবং যেখানে যেখানে এই ভূমিপুত্র দাবি করে যে আঞ্চলিক দলগুলি বা এই যে ইন্ডিজেনিয়াস গ্রুপ কে বেস করে যে পলিটিক্যাল পার্টিগুলি উঠছে, আমরা দেখি জাতীয় স্তরে যে রাজনৈতিক দলগুলি রয়েছে, কয়েকটা দল রয়েছে, তারাও কিন্তু সেখানে তাদের সুবিধা মতো তাদের সাথে নির্বাচনে জেতার জন্য আতাত বা জোট করে। আমরা যদি দেখি, এটা দুটো স্তরে দুটো ভাগে এই যে ভূমিপুত্রের যে দাবিগুলি উঠছে, আমরা জাতীয় স্তরে একটা দেখি, আবার আমরা যেটা আমি বললাম যে নর্থ ইস্টে একটা রয়েছে বিষয়, আমাদের রাজ্য একটা বিষয় রয়েছে ভূমিপুত্রের একটা দীর্ঘদিনের দাবি, তাদের বঞ্চনা, এরকম বিভিন্ন বিষয় রয়েছে, এবং এগুলি নিয়ে বর্তমান সময়ে বিগত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতি কিন্তু একদম শিরোনামে কিন্তু এই ভূমিপুত্রদের দাবি বা ভূমিপুত্রদের যে অধিকার রয়েছে, জাতিসত্তার যে অধিকার রয়েছে। আমরা যদি ভূমিপুত্র ওয়ার্ডটা, শব্দটা যদি দেখি, যারা বেসিক্যালি যেটা বলতে বোঝায় সাধারণ অর্থে, যেটা যে জন্মসূত্রের জন্মস্থানের সাথে যুক্ত যে লোকেরা রয়েছে, যার জন্ম যেখানেই হয়েছে সেখানটাকেই তারা কিন্তু ভূমিপুত্র হিসেবে দাবি করছে। আমরা যদি দেখি যে এই ভূমিপুত্র দাবিটার পেছনে কিন্তু একটা কোনো কারণ রয়েছে, সেটা রয়েছে যে এই ভূমিপুত্র দাবি করে তাদের স্পেশাল তাদের ক্যাটাগরিতে তাদের বিবেচনা করে তাদের যে অধিকার, তাদের যে সুবিধা এবং সংশ্লিষ্ট এলাকার এরিয়ার যে দায়িত্বটা, কন্ট্রোলটা, সেটা তারা পাবেন, শুধু এটাই তারা মনে করেন। এবং এই ক্ষেত্রে যারা যে এরিয়াতে যে জায়গাতে এখানে যারা প্রধান ভাষাভাষীর লোকজন আছে, তারাই কিন্তু ভূমিপুত্র হিসাবে নিজেদের দাবি দেওয়া করে। আমরা একটু পেছনের দিকে যদি যাই, আমরা যদি দেখি যে স্বাধীনতার সময়, স্বাধীনতার হওয়ার পর যে বেসিক্যালি কলকাতা, মুম্বাই এবং যে মাদ্রাস ছিল তৎকালীন, সেই মাদ্রাস যেটা এখন চেন্নাই হয়েছে, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি বেসড একটা, এই তিনটা সিটি মোটামুটি অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে গিয়েছিল, এবং অর্থনৈতিকভাবে সেখানকার লোকজনরা ইন্ডাস্ট্রি থাকার কারণে কম্পারেটিভলি ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেকটাই শক্তিশালী ছিল। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি তখন মাত্র স্বাধীনতা হয়েছে, অর্থনৈতিক দিক থেকে খুবই দরিদ্র ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই যে পুয়ার স্টেটগুলি যেটা রয়েছে, সেগুলিকে মানে সমানভাবে বিকাশ করার জন্য, গ্রোথ করার জন্য এক প্রচেষ্টা নিয়েছিলেন, এবং যে অর্থনৈতিক দূরত্ব ছিল, যে একদম পুয়ারেস্ট স্টেটের থেকে মোটামুটি এর থেকে একটু উপরে, এর থেকে উপরে, এই ইকোনমিক যে ডিস্টেন্সটা ছিল, সেটাকে কিন্তু অনেকটা কাছে আনার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। আমরা আলোচনার পরবর্তী সময় আমরা বিস্তারিতভাবে যাব যে আজকে যে বিষয়টা এখন হলো, এই ইয়েতে জন্মস্থানের সাথে যুক্ত বলুন বা এই প্রধান ভাষাভাষী যারা রয়েছেন, যারা নিজেদের ভূমিপত্র দাবি করছেন, এখানে মাইনরিটি এথনিক রয়েছেন, এবং আরও বিষয়গুলি রয়েছে, আমরা পরবর্তী সময় আসবো আলোচনা। কিন্তু এই যে ভূমিপুত্র দাবি করে তাদের অধিকার, ভারতবর্ষের সংবিধানের প্রতিটি নাগরিকের অধিকার কিন্তু সমান, কিন্তু ভূমিপুত্র দাবি করে, ভূমিপুত্র স্লোগান তুলে, ভূমিপুত্রের নামে রাজনৈতিক দাবি তুলে, রাজনৈতিক আন্দোলন করে, এই যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের ওপর বা রাজ্য সরকারের ওপর এই আমাদের যে কাঠামো রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের ওপর এক্সিকিউটিভের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, এটা কতটা যুক্তিযুক্ত, এটা নিয়ে আমাদের আলোচনা। আমাদের সাথে রয়েছেন আমাদের প্যানেলিস্ট সমাজকর্মী প্রদীপ্ত রায়, আমাদের সাথে একটু পরে আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে আমাদের প্যানেলিস্ট রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। আমি প্রথম পর্যায়ে আলোচনা শুরুতে প্রদীপ্তবাবুর কাছে যাবো যে এই যে ভূমিপুত্র স্লোগান তুলে এই যে দাবি, মুভমেন্ট, আন্দোলন, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা, আজকের ভারতবর্ষে 70 বছর পর স্বাধীনতা, 70 বছর পর কতটা যুক্তিযুক্ত? ডাক্তারের চেম্বারে বেজায় ভিড়, গিজগিজে আছে, পেশেন্টে ভর্তি আছে,
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, ডাক্তারের দেখার পাচ্ছে না, ভেতরে আর ঢুকতে পারছে না। অ্যাটেন্ডেন্টের সঙ্গে ভীষণ ঝগড়া মারামারি চলছে। এক ভদ্রলোক তার মধ্যে ভীষণ নীতিবাগীশ, উনি বারবার চিল্লাচ্ছেন যে না, লাইন ভেঙে কেউ ঢুকতে পারবে না, সিরিয়ালি ঢুকতে হবে, সবাই ঢুকতে হবে। তার মধ্যে যে যার মতো করে এদিক সেদিক করে ঢুকে যাচ্ছে, ভীষণ গন্ডগোল চলছে। একটা সময় এলো যখন অ্যাটেন্ডেন্ট যিনি বলছেন যে কেউ লাইন ভেঙে ঢুকতে পারবেন, ওনাকে দেখলেন যে উনি যখন প্রচুর চিৎকার চেঁচামেচি করছেন, ওনাকেই ঢুকিয়ে দিই। তো তারপর কী করলো, লাইন ভেঙে ওনাকে ঢুকিয়ে দিল। উনি চুপচাপ ঢুকে গেছেন, কারণ ওনার লাইন আসার আরও দেরি আছে। উনি দেখলেন যে এই সুযোগে, এই মৌকায় ঢুকে যায়। এতক্ষণ যিনি চিৎকার করছিলেন যে কেন লাইন ভাঙা হচ্ছে, সব সিরিয়ালি ঢুকবে, যখন ওনার নিজের সময় এলো তখন উনি সিরিয়াল ভেঙে ঢুকে গেলেন। এরপর দেখা গেলো পেছনে আরেক ভদ্রলোক চিৎকার করছেন, কারণ লাইন ভাঙা হচ্ছে সামনের দিকে। অর্থাৎ মরালটা হচ্ছে সব মানুষই তার আগে পর্যন্ত চিন্তিত থাকে, তার পেছন দিকটা নিয়ে চিন্তিত নয়। অর্থাৎ আমার সামনের জায়গাটা ক্লিয়ার আছে কিনা সেটা নিয়ে সবাই চিন্তিত, আমার পেছনে যে কেউ হোক, যে গণ্ডগোলই থাকুক, যে দুর্ভোগী থাকুক, সেটা নিয়ে আমি চিন্তিত নেই। আমি পর্যন্ত সব ঠিক আছে, আমার পেছন দিকটা নিয়ে আমার অত চিন্তা নেই। ঠিক এরকমই এই ভূমিপুত্রর ক্ষেত্রে মাইগ্রেশনের যে ব্যাপারটা আছে, প্রত্যেকটি মানুষই ভাবে কি আমি মাইগ্রেটেড, আমার পর্যন্ত ঠিক আছে। যেমন 71 সালে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে যদি ধরা হয় যে ওরা হচ্ছে মাইগ্রেন্ট এবং ওরা অনুপ্রবেশকারী, তাহলে 61তে যিনি এসছেন ওনার কাছে ব্যাপারটা ঠিক আছে, কারণ 71 পর্যন্ত একটা স্ল্যাব রাখা হয়েছে। আবার 61টা যদি মানে ইয়ে হয়ে যায়, মানে প্যারামিটারটা হয়ে যায় যে 61 পর্যন্ত সবাই হচ্ছে অনুপ্রবেশকারী, তাহলে 49 সালে যিনি এসেছেন ইনি আবার খুশি যে আমি তো 49, ফলে 61 পর্যন্ত বেরিয়ে যাবে। এভাবে কি হয়, সবসময় মানুষ কি দেখে, বা একটা জাতি যখন সংকটে থাকে তখন সে ভাবে যে আমি পর্যন্ত যদি নিরাপদ থাকি, বা আমরা যখন পর্যন্ত আমরা এখানে বসবাস করছি তখন পর্যন্ত যদি নিরাপদ থাকে, তার পেছনটা বা তার সামনাটা নিয়ে আমার চিন্তা নেই। এভাবেই মাইগ্রেশনের মাপকাঠিটা ঠিক করা হয়, ভূমিপুত্রের ব্যাপারটা সেভাবে ঠিক করা হয়। মোটামুটি হোমোসেপিয়েন্স সেপিয়েন্স যে মানব গোষ্ঠী, মানে আমরা যে মানব গোষ্ঠী, যা বৈজ্ঞানিক নাম, ইথিওপিয়া এবং সোমালিয়া অঞ্চলে পূর্ব আফ্রিকার আজকের থেকে মোটামুটি 1 থেকে 1.25 লাখ বছর আগে এই হোমোসেপিয়েন্স সেপিয়েন্সের সৃষ্টি হয়েছিল। সারা পৃথিবীর কোথাও আর হোমোসেপিয়েন্স সেপিয়েন্স ছিল না। অর্থাৎ আমরা যারা আজকে এই পোশাক পরে যারা দাঁড়াচ্ছি, সংলাপে কথা বলছি, আমাদের পূর্বপুরুষরা সবাই আফ্রিকার অধিবাসী, আমরা সবাই আফ্রিকান। আমরা কেউ ভারতীয় নই, আমরা কেউ এশিয়ান নই, আমরা কেউ ইউরোপিয়ান নই, আমরা কেউ আমেরিকান নই, আমরা সবাই আফ্রিকান। অর্থাৎ পৃথিবীর সমস্ত যে মানব গোষ্ঠী সব আসলে আফ্রিকান। সেই হিসাবে করলে, মানে শেষ পর্যন্ত যে অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সেটা হিসাব করলে সেভাবেই হয়। 60,000 বছর আগে নেগ্রিটো জনজাতির ভুক্ত মানুষগুলো ওই আরব সাগর পেরিয়ে দক্ষিণ ভারতে এসেছিল, যারা সেখানে বসবাস করছিল, মোটামুটি 5 থেকে 5,500 লোক এসে বসবাস করছিল, তাদেরকে আমরা বলি দ্রাভিডিয়ান। তাদেরই একটা অংশ এখনও সেন্টিনেলিজ হিসেবে আন্দামানের একটি দ্বীপে আছে। সেখানে মোটামুটি বলা হয় যে 60 থেকে 70 জন, বা কেউ কেউ বলে 100 থেকে 150 জন আছে এখনও। সেই 60,000 বছরের যে মানুষগুলো, তারা মোটামুটি অবিকৃত অবস্থা, যেহেতু বিচ্ছিন্ন দ্বীপে আছে সেজন্য ওরা সেখানে আছে, আর বাকিরা মিশে গেছে ভারতের মূল ভূখণ্ডে এসে। এভাবে পৃথিবীর দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা প্রথমে, তারপর দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ হয়ে সারা জায়গায় ছড়িয়ে গেছে। এই যে বাঙালি আছে, অস্ট্রিক জাতিভুক্ত বাঙালি, অস্ট্রেলিয়া থেকে 7,000 বছর আগে এই বার্মিজ হয়ে আমাদের এখানে আসা। আর আমরা যে ট্রাইবেল যারা বলি, জনজাতিভুক্ত মানুষ, টিবেট বার্মিজ, এরা মূলত একটা অংশ হচ্ছে মঙ্গলের দিক থেকে এসছে, মঙ্গোলিয়া চীন থেকে, আর একটা হচ্ছে বার্মিজ থেকে এসছে, টিবেট বার্মিজ গোষ্ঠী। ফলে এই যে আমাদের এই ল্যান্ড বাংলাদেশ, সেটা তো সমুদ্রের নিচে ছিল 10-12 হাজার বছর আগে। তাহলে আমরা কেউই আসলে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করছি না। আসল প্রশ্ন হচ্ছে জীবন জীবিকা, সমাজের নিরাপত্তা নিয়ে। ঠিক, ভূমিপুত্রের সমস্যাটা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা। আমরা 30-40 বছর আগেও বৈনারি দেখতাম, অর্থাৎ জনজাতিভুক্ত মহিলারা শহরে আসতেন, গ্রামে গঞ্জে আসতেন, মানে পাহাড়ি অঞ্চল থেকে বা গ্রামের প্রত্যন্ত থেকে এসে ওই বিভিন্ন সবজির বিনিময়ে একবেলা থেকে খেয়ে আবার চলে যেতেন। কোনো জনজাতিভুক্ত মানুষ না বাঙালি মানুষ, তাদের মধ্যে বিদ্বেষ কিছুই ছিল না, সাদরে বরণ করে নিয়েছিল সবাই সবাইকে।
সমস্যাটা কখন আসে? যখন এই নিরাপত্তার সমস্যা আসে তখনই এটা আসে। যেমন বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসেছে মাইগ্রেশন, এরা বাংলাদেশেই থাকতো, মানে তথাকথিত বাংলাদেশ। আসলে এরকম দেশ বলে কিছু হয় না, রাষ্ট্রে রাষ্ট্রে বিভাজিত হওয়ার বলে আমরা এটাকে অমোঘ সত্য ধরিনি, আমরা রাষ্ট্রটাকেই দেশ বলে ভ্রম করি। তো সেই যে এখন যে অধুনা বাংলাদেশ, আগে যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল, আসলে যে ভারতবর্ষই, সেখান থেকে যে মানুষগুলো এসছে, এরা যখন নিরাপত্তার সমস্যায় পড়েছে, জীবন জীবিকার সমস্যায় পড়েছে, তখনই ওরা আসে, না হলে আসার কোনো দরকার ছিল না। আজও যে স্রোত চলছে অনুপ্রবেশকারী তথাকথিত যাদের বলা হয়, এই নিরাপত্তার অভাবজনিত কারণেই সেই স্রোত চলছে। এবং যেখানে এসে এই মানুষগুলো আশ্রয় নিচ্ছে, সেখানে বসবাসকারী পূর্বতন মানুষরা ধরে নিচ্ছে যে আমরা হচ্ছি ভূমিপুত্র, তোমরা এখানে এসে আমাদের জায়গা দখল করছো, আমাদের খাদ্য বস্ত্র সংকট তৈরি করছো, আমাদের সমস্ত সমস্যা তৈরি করছো। আসলে এই সমস্যাটা তৈরি হচ্ছে কোথায় সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কি হচ্ছে, এই মানুষগুলো যারা এখানে বসবাস করছে এদেরও একটা বিরাট অংশ দরিদ্র, যারা আসছে তারাও একটা দারিদ্র্যের মধ্যে দিয়ে আসছে। এই দুই নিরাপত্তাহীন মানব গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আসলে দেখা গেছে এই দুই গোষ্ঠীরই এই যে সমস্ত সমস্যা, এই সমস্যার উৎসটা হচ্ছে এক। এই উৎসটার দিকে না তাকিয়ে কিন্তু পারস্পরিক এই হিংসা বিদ্বেষের মধ্য দিয়ে কিন্তু আসলে ধ্বংসাত্মক পরিণতির দিকে আমরা যাই। এই ভূমিপুত্র সংকটটাকে আমাদের যদি বুঝতে হয়, সেই আঙ্গিকেই বিষয়টা বুঝতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যেটা দেখি যে আসাম, যে আমরা ত্রিপুরার ক্ষেত্রে যদি দেখি, ত্রিপুরার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ত্রিপুরার যে মূলত যে জনজাতিভুক্ত যে মানুষগুলো, এরা কিন্তু এসছে কাছাড় থেকে। বড় হচ্ছে এদের মূল মানে উৎস, মানে মূল বলাটাও আবার খুব মানে আপেক্ষিক ব্যাপার। মানে ধরা যায় যে 1200 থেকে 1400 বছর আগে বড় জাতিদের থেকে একটা বিচ্ছিন্ন অংশ ককবরক, যেটা এই ককবরকের মূল উৎস কিন্তু কাছাড়, এখন যেটা অধুনা যেটা কাছাড়, সেখান থেকে এসছে। সেরাও এখান থেকে এসছে, একটা অংশ সিলেটের দিকে চলে গেছে এবং এরা ওইখান থেকে শুরু করে এখানে এসেছে, এবং একটা অংশ এখনো কার্বি আংলংয়ের দিকে আছে, মাইগ্রেশন হয়েছে। ত্রিপুরাতে যে বিভিন্ন যে জাতিগোষ্ঠী, একটা জাতি তো নয়, উপজাতির মধ্যে আবার সাবট্রাইবস আছে, এরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেশন হচ্ছে। তথাকথিত বাঙালি একটা সংকর জাতি হয়ে গেছে, অস্ট্রিকদের সাথে মঙ্গলয়েডদের একটা মিশ্রণ হয়ে গেছে, দ্রাবিড়িয়ানদের মিশ্রণ হয়ে গেছে, এবং তথাকথিত এরিয়ান যে ককেসাস পর্বতের ওপার থেকে যে আজকের থেকে 5500 বছর আগে যে এসেছিল, এই ভারতীয় ভূখণ্ডে যারা এসে ঢুকেছিল, এদেরও একটা অংশ বাঙালিদের সঙ্গে মিশে গেছে। ফলে এই যে সংকরায়ন, ফলে কোথাও কোনো মানে বর্ণ সংকরই হচ্ছে আসল বিষয়, এখানে কোনো মানে বর্ণের যে বিশুদ্ধতা সেটা আসলে হয় না। এটা একটা ভ্রান্ত ধারণা যে আর্য রক্তের কথা বলা, এরকমও কিছু নেই আসলে। কারণ সংকরায়নের মধ্য দিয়ে বললাম না, আমরা সবাই আসলে আফ্রিকান, সেখান থেকে ছড়িয়ে গেছি আমরা। এই সংকরায়নের মধ্য দিয়ে জাতি উন্নত হয়, তার জেনেটিক বিকাশ ঘটে, সমাজের বিকাশ ঘটে। কিন্তু দেখা যাচ্ছে আসলে মূল সমস্যাটা দাঁড়িয়ে আছে এই বিকাশের মধ্য দিয়ে। অ্যানথ্রোপোলজিক্যালি যখন মানুষ এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে সমাজে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, এক শ্রেণী কর্তৃক এক শ্রেণীর শোষণ তৈরি হয়েছে, এবং সেখানে মালিকানা তৈরি হয়েছে, এবং এই মালিকানার অধীন প্রজাকুল তৈরি হয়েছে, এবং সেই থেকে কিন্তু এই বিভাজন তৈরি হয়েছে। এবং এই বিভাজিত মানুষগুলি আসলে কিন্তু একই জায়গায় আটকে আছে, একই সমস্যার মধ্যে আটকে আছে। এই সমস্যাটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। আজকে এনআরসি নিয়ে কথা হচ্ছে, এই যে বিহারিরা আসে, বিহারিরা সারা ভারতে চলে যাচ্ছে। বিহারিদের এই যে ছড়ানোর পেছনে একটা বড় কারণ হচ্ছে তাদের শ্রম দেওয়ার ক্ষমতা। এই শ্রম দেওয়ার ক্ষমতার জন্য তাদেরকে কিন্তু ওয়েলকাম করা হয়। এরা যে পরিশ্রমটা করে, যে কোনো জল হাওয়ার কারণেই হোক আর অন্যান্য কারণেই হোক, এই পরিশ্রমটা কিন্তু বেশিরভাগ মানুষ করতে পারে না, এবং সেজন্য কিন্তু তাদের একটা ওভারঅল অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আবার যখন দেখা যাচ্ছে সংকট তৈরি হয়, কর্মসংস্থানের সংকট তৈরি হয়, এদের উপর আক্রমণটা নেমে আসে। এই ত্রিপুরা তো এক সময় যখন এই যে তথাকথিত বাঙালি যারা মানুষ যারা এসেছিল, এদের কিন্তু ওয়েলকাম করা হয়েছিল। কেন? কারণ এখানে যে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বিকাশ বা বিভিন্ন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল। পরবর্তী সময় গন্ডগোলটা কখন হলো? যখন দেখা গেল যে এখানকার জনজাতি মানুষ একটা বিরাট সংকটের মধ্যে পড়ছে, তখন শত্রু চিহ্নিত করার জায়গাটা এসে গেছে এখান থেকে, এবং সেটা অবশ্যই এদের অভ্যন্তর থেকে তৈরি হয়নি, এটা আরোপিত, ওপর থেকে চাপানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই যে জনজাতির সঙ্গে সাধারণ সমস্ত মানুষের যে বিদ্বেষ, এটার প্রধান কারণ কিন্তু সেটা। আমি ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখেছি যে সেখানে যে জনজাতিভুক্ত যারা মানুষ আছে, এখানে হয়তো 3-4 হাজার বছর ধরে বা 5,000 বছর ধরে সেখানে বসবাস করছে, নোমাডিক মানুষ, সবই পরিযায়ী মানুষ, কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এরা হয়তো ঘোরাফেরা করছে আজকে 4,500 থেকে 5,000 বছরের মধ্যে। সেই জায়গাটায় এসে দেখা গেছে যে এই নোমাডিকদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে যে বিভিন্ন জমি দখল করার ব্যাপার আছে, বিভিন্ন মাইন্সগুলি দখল করার জন্য, সেখানকার খনিজ সম্পদের দখলের জন্য, সেখানে কি হয়েছে
দেখা যাচ্ছে তাদেরকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং রাষ্ট্র সেই উচ্ছেদ প্রক্রিয়ায় মদত দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি, সেই জনজাতিদের মধ্যে একাংশকে সালোয়া জুদুম বানিয়ে সেখানে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তাদের পেছনে, জনজাতিদের উৎখাত করার ব্যাপারে। এবং সেখানে দেখা যাচ্ছে IPS IAS অফিসারদের মধ্যে বেছে বেছে জনজাতিভুক্ত মানুষদের সেখানে নিয়োগ করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, পুলিশের মধ্যে অফিসাররা এরা কিন্তু জনজাতিভুক্ত মানুষ এবং এরাই নিজেদের জাতির উপর অত্যাচার করছে। আশিস নন্দী ইতিহাসবিদ একটা ভালো কথা বলেছেন যে আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ভূমিপুত্রদের উপর সবচেয়ে বেশি আক্রমণ হানে ভূমিপুত্রদের একাংশ, যারা রাষ্ট্রীয় মদতপুষ্ট হয়ে, রাষ্ট্রীয় সুবিধাভোগী হয়ে প্রচুর একটা ভালো অবস্থানে চলে গেছে। এবং এই ভালো অবস্থানে নিয়ে এদেরকেই আসলে লেলিয়ে দেওয়া হচ্ছে তাদের বিপক্ষে কাজ করার জন্য, মানে নিজেদের সেই তথাকথিত জাতিভেদের আক্রমণ করার জন্য। এইটা কিন্তু একটা বড় বিষয়। আসল কথা হচ্ছে মানুষের শত্রুতাটা জাতিভিত্তিক নয়, মানুষের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক। এই শ্রেণীভিত্তিক সমস্যাটা কিন্তু আমাদের আসল ভালোভাবে বোঝা উচিত। আমরা কি করি, এটা না বুঝে ভুল করে আমরা জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য, সম্প্রদায় বৈষম্য এগুলিকে প্রকটভাবে দেখি। আসলে দরিদ্র মানুষ জনজাতিভুক্তের মধ্যে আছে, অভিবাসীদের মধ্যে আছে, মাইগ্রেটেড সমস্ত মানুষের মধ্যে আছে। এই যে বিভাজন মানুষের মধ্যে আছে, এটা অর্থনৈতিক বিভাজন মানুষের মধ্যে, এটা আসলে জাতপাত ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক, ভূমিপুত্র ভিত্তিক বিভাজন নয়। এই বিষয়টা বোঝা আজকের দিনে খুব বেশি দরকার। একদম খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আলোচনার শুরুতে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, স্বাধীন হওয়ার পরও আমাদের যারা শাসক ছিলেন একটা অংশ কিন্তু এটা বুঝেছিলেন যে যেটা ইকোনমিক ডিস্টেন্স যেটা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে রয়েছে সেটাকে যতটা মিনিমাইজ করা যায়। এবং একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন প্রদীপ্তবাবু, যেটা আমাদের দেশে আমরা দেখি, এটা সাধারণভাবে প্রশ্ন ওঠে আজকের আলোচনা প্রাসঙ্গিক, যে ভারত একটা দেশ, এই দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ যাবেন, কাজ করবেন, সেখানে থাকবেন, কিন্তু একটা সময়ের পর যখন দেখা যাচ্ছে যে সে একটা পার্টিকুলার যে জাতি গোষ্ঠীটা বা যে পার্টিকুলার অংশটা আরেকটা রাজ্য থেকে এসছে, এখানে থাকছে, স্থায়ীভাবে বসবাস করছে, সে তার মতো করে জীবন জীবিকা করছে, তার সাথে আরও অন্যান্যরা সেখানে রয়েছে, ওইখানকার যারা নিজেকে জন্মস্থানের সাথে যুক্ত, যারা নিজেকে বলছেন যাদের অধিকার, তারা বলছেন যে ওই মাটির উপর, ওই এলাকার উপর, তারা যখন নিজেদের ভূমিপুত্র হিসাবে স্লোগান তুলে, দাবি করে, অর্গানাইজ করে পার্টিকুলার ওই আরেকটা যে গোষ্ঠী অন্য রাজ্যের থেকে ভারতবর্ষের গেছে তাদেরকে যখন তারা যখন নিরাপত্তাহীনতা ভোগে এই ভূমিপুত্রের স্লোগানে বা তাদেরকে ছেড়ে চলে যেতে যাওয়ার জন্য বলা হয়, তখন কিন্তু একটা নতুন করে প্রশ্ন আসে যে আজকের দেশের ৭০ বছর পর স্বাধীনতার এই ভূমিপুত্রের দাবিটা কি আসলেই যুক্তিপূর্ণ, নয় ভূমিপুত্র দাবিটা করার কোনো রকম পার্থক্য নেই। আমাদের সাথে এইমাত্র এসে পৌঁছেছেন আমাদের জয়ন্ত ভট্টাচার্য, আমাদের প্যানেলিস্ট। আমি প্রথম পর্যায়ে আলোচনার পর জয়ন্তদা থেকে জানবো, জয়ন্তদা, এই যে রাজ্যে যে ভূমিপুত্র যে দাবিটা বর্তমানে উঠছে, বিশেষ করে নর্থ ইস্টে কিন্তু প্রচুর উঠছে, এবং এখন আমরা দেখছি যে কাউ বেল্ট যেটা আমরাকে বলি, যে গোবলা যেটাকে নর্থ ইন্ডিয়ানও বলে, এখানেও কিন্তু বা সাউথ ইন্ডিয়াতেও উঠছে দাবিটা। এই দাবিটা আজকের প্রেক্ষিতে কতটা যুক্তিপূর্ণ? না, প্রথমত কতটা যুক্তিপূর্ণ বলার আগে একটু বলা দরকার যে প্রথমত যে এককোষী এমিবা বা এককোষী প্রাণী থেকে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে কিন্তু বানর ইত্যাদি হয়ে মানুষ হয়েছে। তো এই যে মানুষ হয়েছে, হ্যাঁ, তো এর বলা যায় যে ইতিহাসে যে প্রথম আফ্রিকাতেই প্রথম মানুষ হয়েছিল। মানে বানর থেকে এর একটা লম্বা হিস্ট্রি আছে, নিয়ান্ডারথ্যাল, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এটা আমি আবার বলে ফেলেছি হ্যাঁ আগে এরকম। তো যাই হোক, তো এই যে মানুষ হয়েছে, এখন কথা হচ্ছে যে মানে একটা বলা হয় যে দ্য হিস্ট্রি অফ মাইগ্রেশন ইজ দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, হ্যাঁ, তার জীবিকার স্বার্থে, বেঁচে থাকার জন্যে, হ্যাঁ, বা আরও ভালোভাবে বেঁচে থাকার জন্যে এক জায়গা থেকে এক জায়গায় গেছে। তো তাহলে এই ভূখণ্ডের অনেকটা জায়গা খালি পড়েছিল এক সময়, এবং সেখানে অন্য জায়গা থেকে মানুষ এসছে। তাহলে আজকে যারা ভূমিপুত্র, হ্যাঁ, তারাও কিন্তু একসময় অন্য জায়গা থেকে এসছে, কিন্তু এমন হতে পারে যে এই জায়গায় তারা প্রথম এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভূমিপুত্র বা আদিবাসী বা সবচেয়ে আগে বাস করা লোকজন, তাদের সঙ্গে যখন মানে নতুন কেউ আসে, তার একটা কনফ্লিক্ট হয়েই থাকে। হ্যাঁ, যেমন আমরা যে ইংরেজকে তাড়িয়েছিলাম, বা বলা যায় যে তাদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তো তাদেরকে আমরা কেন আমরা তাড়িয়েছিলাম?
কারণ তারা অন্য দেশের লোক ছিল, আমাদের দেশে এসে দখল করেছিল। হ্যাঁ, তাহলে সেখানেও কিন্তু যে মানুষ আগে এসছে, হ্যাঁ, তার একটা ক্লেম থেকে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু তারা এই দাবিটা তুলেছে যে অন্য জায়গার মানুষ এসে, হ্যাঁ, আমাদেরকে শোষণ করছে, শাসন করছে, আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, বা আমাদের সম্পদ আমরা ভোগ করতে পারছি না। হ্যাঁ, এই সব প্রশ্নগুলো আসে। তাহলে পিওরলি ইন্ডিজেনিটি বলতে মানে সে অর্থে মানে বলা যায় যে প্রথম যারা এসছে, কিন্তু প্রথম যারা এসছে তারাও তো একসময় অন্য জায়গা থেকেই এসছে। হ্যাঁ, কাজেই সেখানে যে ভূমিপুত্র বা বলা যায় আদিবাসী, আমি যদি বলি আদিবাসী, অনেক কাল আগে থেকে বা প্রথম থেকে যারা বাস করছে, এবং এর পরবর্তীকালে যখন আসে তখন একটা কনফ্লিক্ট হয়, হ্যাঁ, একটা বিরোধিতা শুরু হয়। এটা প্রাচীন সময়েও ছিল। হ্যাঁ, যখন মানুষ সেভাবে সভ্য হয়নি, সেও একটা টেরিটরি নিয়ে থাকতো, সেখান থেকে সে জীবিকা অর্জন করত। হ্যাঁ, পশু শিকার করে হোক বা কিছু কৃষি করে হোক, হ্যাঁ, বা ফল ইত্যাদি, হ্যাঁ, সংগ্রহ করে হোক। তো সেখানে যখন অন্যেরা আসতো তখনও কিন্তু যুদ্ধ হয়েছে। কাজেই এই যে ভূমিপুত্রের দাবিটাকে একেবারে মানে উড়িয়ে দেওয়া যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ভারত স্বাধীন হয়েছি, তখন সে অর্থে ওইভাবে কোনো টেরিটরি ভাগ করা হয়নি, এবং আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে ভারতবর্ষে যে কোনো নাগরিক যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে, জীবিকা অর্জন করতে পারে, সেটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা একজন মানুষ, 5 জন মানুষ, যেমন আমরা দিল্লিতে অনেক লোক গিয়ে থাকছে, আমাদের আত্মীয় স্বজন, ত্রিপুরার অনেক মানুষ গিয়ে সেখানে ফ্ল্যাট কিনছে, পরবর্তী প্রজন্মের তারা আর ফিরে আসছে না, আমেরিকায় চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও তো এখন দেখা যাচ্ছে যে ভারতীয়রা যে সেখানে গেছে, ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আমেরিকানদের নানা রকম কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। তো সেই কনফ্লিক্টটা কখন হয়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু আদিবাসীদের যে অধিকার একেবারে থাকবে না সেটা কোনো কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে কনফ্লিক্টটা তখন হয় যখন জীবন এবং জীবিকার স্বার্থেই সেটা হয়। হ্যাঁ, যে একটা জাতি সেখানে যাওয়ার ফলে যখন অন্যরা তার জীবিকা অর্জন করতে পারে না, ভালোভাবে বাঁচতে পারে না, মানে নিজের অস্তিত্বকে বিপন্ন মনে করে, হ্যাঁ, সেই রিসোর্স ডিভাইডেড হয়ে যায়, তখন ইত্যাদি হয়। তো এর জন্যে সেই কনফ্লিক্টটা তো মানে চলেই আসছে, তো কম বেশি সেই কনফ্লিক্ট থাকবে। কিন্তু কনফ্লিক্টটা আসে অভাব থেকে, স্ক্যারসিটি থেকে। তো সেটা যদি গভর্নমেন্ট বা শাসক দল বা কেউ সেটাকে যদি প্রপারলি অ্যাড্রেস করতে পারে, হ্যাঁ, তাহলে তো সেটা হবে না। যে এক সময় এই যে বিদ্যাসাগর নৈপাল, তার পূর্বপুরুষরা তো লেবার হিসেবে মাইগ্রেট করেছিল। হ্যাঁ, তো এরকম মরিশাসে আমাদের ভারতবর্ষ থেকে অনেকে মাইগ্রেট করেছিল, তো পরবর্তীকালে তারা আর ফিরে আসেনি। তো এইরকম কনফ্লিক্ট কিন্তু মানে চলতেই থাকে। তো এই কনফ্লিক্টগুলোর যে মূল জায়গাটা, মানে যেখান থেকে কনফ্লিক্টগুলো শুরু হয়, হ্যাঁ, সেইগুলোকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায়, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থাকবে না। কিন্তু এখন সারা পৃথিবীতে রিসোর্সের একটা প্রবলেম হয়ে গেছে, পপুলেশনের একটা সাংঘাতিক বুম, মানে প্রচুর পরিমাণে মানুষ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তখন এই কনফ্লিক্টটা থাকে। তো আমরা বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ, মানে যারাই আসলে তো দেশ চালায়, বিদ্যা বুদ্ধি যতটুকুই হোক না কেন, তো তারা যদি সেই সমস্যাগুলোকে ঠিকভাবে বুঝতে না পারে, হ্যাঁ, এবং কিছু মানুষের হাতে যখন দেশের বেশিরভাগ সম্পদ পুঞ্জীভূত হয়ে যায় এবং তার মুনাফা লাভের জন্যে, মুনাফা অর্জনের জন্যে সে নানা রকম কায়দা নেয়, হ্যাঁ, তখন কিন্তু এই ধরনের কনফ্লিক্ট কিন্তু চলতেই থাকবে। একদম। আমাদের প্রথম পর্যায়ে যেটা আলোচনা করলেন আমাদের প্যানেলিস্টরা, সেখানে যে ভূমিপুত্রের যে দাবি বা এর মধ্যে যে কনফ্লিক্ট, যেটা নিয়ে রাজ্যে রাজ্যে রয়েছে, সমস্যা রয়েছে, দেশের মধ্যে সমস্যা রয়েছে,
সেটা থাকবে বলছেন, কিন্তু সেটা পরিমাণটা বা ইন্টেন্সিটিটা কতটা হবে সেটা নির্ভর করছে যারা শাসক গোষ্ঠী রয়েছেন, যারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, কতটুকু অর্থনৈতিক সুবিধা, অর্থনৈতিকভাবে তাদের উন্নত করতে পারে, আপলিফমেন্ট করা যায়, সেটার উপর ডিপেন্ড করবে। আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা আসছে যে এই ভূমিপুত্রের দাবি তুলে ডিপ্রাইভেশন বা সুবিধা বা নিজেদের জাতিসত্তার স্বীকৃতির জন্য আমরা দেখছি কিছু কিছু দেশের কিছু কিছু অংশে, কিছু কিছু রাজ্যে কিন্তু ইনসার্জেন্সি বলুন, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস বলুন, এবং রায়োটস আমরা দেখেছি, আপনার টেনশন, এরকম বিভিন্ন কিন্তু গ্রুপ, ছোট ছোট, আমরা নর্থ ইস্টের সমস্যাটা সবচেয়ে বেশি, ছোট ছোট এথনিক গ্রুপগুলি রয়েছেন, তার থেকে ছোট ছোট নিজেদের জাতিসত্তার বিকাশের জন্য, অর্থনৈতিক দাবির জন্য, নিজেদের স্বায়ত্তশাসনের জন্য কিন্তু আমরা দেখছি এরা ইনসার্জেন্সিতে ঢুকে গেছেন। আমরা মণিপুরে যদি দেখি 30-32টা গ্রুপ রয়েছে, এদিকে আসামের যদি কার্বি আলং এসব ডিস্ট্রিক্টগুলিতে দেখি, বা নাগাদের সমস্যা যদি দেখি, ছোট ছোট গ্রুপ, বড় বড় গ্রুপ কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটির সাথে বিভিন্ন সময় যুক্ত রয়েছে, এবং এরা ভারতের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এবং ওই ক্ষেত্রে পার্টিকুলার একটা যেটা আমরা বলার আলোচনা শুরুতে বলেছিলাম যে অন্য জায়গা থেকে যারা মাইগ্রেটেড হয়ে এসছেন সেসব লোকদের কিন্তু টার্গেট করা হয়, সময়ে সময়ে তাদের হত্যা করা হয়। এই বিষয়টাও কিন্তু একটা এখন আমাদের দেশের কিন্তু একটা অন্যতম প্রধান সমস্যা হয়েছে, এবং এটা আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যেটা প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন যে এনআরসির পরে বা যদি সিএবি, এসব এই দুটো বিলের পর কিন্তু এই সমস্যা আবার কিন্তু মাথাচাড়া দিয়ে আস্তে আস্তে উঠছে, আন্দোলন মুভমেন্ট উঠছে দিল্লি পর্যন্ত। আমরা দেখছি আন্দোলন, নর্থ ইস্টের যে আন্দোলনগুলি সেগুলি দিল্লি পর্যন্ত বারবার করে গিয়ে দিল্লিতে করছে। নর্থ ইস্টে একটা টোটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হওয়া দরকার। দেশের যারা শাসক গোষ্ঠী রয়েছেন আরও ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে, কারণ যেটা বলেছেন জয়ন্তবাবু বলেছেন, যেটা প্রদীপ্তবাবু যে বলেছেন যে অধিকার বা সুবিধা বা ওই পার্টিকুলার টেরিটরির দায়িত্বর ওপর বেশি পজেস করা, সেটার দাবিতে কিন্তু যারা জন্মসূত্রে বা জন্মস্থান সূত্রে সেই জায়গার বাসিন্দা, যাদের আমরা ভূমিপুত্র বলছি, তারা কিন্তু এই বিষয়টাকে, এই অর্থনৈতিক উপেক্ষাটাকে এবং নিজেদের সাহিত্য ভাবা বা নিজেদের জাতিসত্তার অস্তিত্বের প্রশ্নে কিন্তু বিভিন্নভাবে এই মুভমেন্টগুলি চলছে। আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা আসবো যে এই যে এই কনসেপশন, ভূমিপুত্রের কনসেপশনে কিন্তু আমরা নর্থ ইস্টে যদি ধরি, আমরা আমার রাজ্য সুদ্ধা কিন্তু এই ইনসার্জেন্সি বা এসব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিন্তু বিভিন্ন সময় হয়েছে, উগ্রপন্থী অ্যাক্টিভিটিস হচ্ছে, এখনও হচ্ছে। আমাদের রাজ্যে হয়তো বা কম, কিন্তু আবারও মাথাচাড়া দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে দেশের শাসক গোষ্ঠী বা যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা কিভাবে ব্যাপারটা মিনিমাইজ করতে পারে? 70 বছরের উপর হয়েছে এসটিএসসি সংরক্ষণ আছে, শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট সংরক্ষণ আছে। হিসেব দেখা গেছে যে 6% মানুষের কাছে সেই সংরক্ষণের সুবিধা চক্রাকারে পৌঁছাচ্ছে, আর 94% মানুষ সেই সংরক্ষণের ছিটে পোটা সুবিধাও পায় না। আগেই তো বলেছি যে মানুষ আসলে শ্রেণীতে বিভক্ত, মানুষ সম্প্রদায় বিভক্ত নয়, জনজাতিতে বিভক্ত নয়, ধর্মে বিভক্ত নয়, বর্ণে বিভক্ত নয়, ভাষায় বিভক্ত নয়, আসলে মানুষ শ্রেণীতে বিভক্ত। একদল শোষণ করছে, একদল শোষিত হচ্ছে। এইবার এই ভূমিপুত্রদের মধ্যে যাদের জনজাতি কিংবা যে কোনো সংরক্ষণের আওতায় আনা হয়, 6% মানুষ 100%-এর মধ্যে সমস্ত সুবিধাটা নিয়ে নেয়, আর 94% মানুষ কিচ্ছু সুবিধা পায় না। আজকে ত্রিপুরা রাজ্য আমরা দেখব, আজকে এই এসটি সংরক্ষণ যদি দেখি, এসটিদের মধ্যে যে সংরক্ষণ আছে, আজকে যারা প্রত্যন্ত লংতরাই পাহাড়ে কিংবা 18 উমরাতে যারা আছে, বা আরও যে বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে আছে, একটা বিরাট অংশের জনজাতি মানুষের কিন্তু তথাকথিত 47 পরবর্তী যে 70 বছর, তাতে কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাদের দারিদ্র্যের অবসান হয়নি, অপুষ্টির অবসান হয়নি, শিক্ষা স্বাস্থ্যের কোনো মানোন্নয়ন হয়নি। সেটা কিন্তু কোয়ান্টিটি, কোথায় কি কতটুকু দেওয়া হয়েছে, কোথায় চাল ডাল কতটুকু দেওয়া হয়েছে, কোথায় ম্যালেরিয়া আন্তরিকের জন্য একটা ক্যাম্প হয়েছে, সেটা দিয়ে কিন্তু সার্বিক উন্নয়ন বোঝায় না। মৌলিক কোনো পরিবর্তন তাদের হয়নি। হয়েছে শহরবাসী কিছু জনজাতিভুক্ত মানুষের, একই পরিবারের মধ্যে সবাই সেই সুবিধা ভোগ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এবং এদেরই একাংশ কিন্তু এই বিভিন্ন সেন্টিমেন্টগুলিও তুলছে, অথচ নিজেরা সমস্ত সুবিধা ভোগ করছে। এবং এটা কিন্তু সারা ভারতের সমস্ত জায়গায় দেখা যাবে, একই অবস্থা আছে। সমস্ত জায়গায় দেখা যাবে যে জনজাতিভুক্ত মানুষ বা এই দলিতের মধ্যেও দেখা যায় একটা সামান্য অংশ মানুষ রাষ্ট্র দ্বারা পোষিত হয়ে সমস্ত সুবিধা পেয়ে এরা রাষ্ট্রশক্তির অংশ হয়ে গেছে, এবং এরা নিজেরাই নিজেদের যে সমাজের যে অংশটার প্রতিনিধিত্ব করে বলে ওরা দাবি করে, তাদের উপর এরা অত্যাচার করে।
এবং তাদের উপরে এবং দুর্নীতিগ্রস্ত এরা প্রচুর পরিমাণে, এদের দুর্নীতির পরিমাণও প্রচুর বেড়ে যায়। অর্থাৎ এরা কিন্তু শ্রেণী বিচ্যুত হয়ে যায়। অর্থাৎ দলিত হোক বা ভূমিপুত্র হোক, এরা সমাজের যে একেবারে শোষিত নিম্ন অংশে বসবাস করে, দরিদ্রতম অংশে বসবাস করে, সেখান থেকে কিন্তু তাদেরই সেই সার্টিফিকেট নিয়ে এক অংশ মানুষ কিন্তু আসলে শাসকের অংশ হয়ে গেছে। এবং এই শাসকের অংশ হয়ে কিন্তু এরা কিন্তু আবার দেখা যাচ্ছে এই দলিত বিরোধী ভূমিপুত্র বিরোধী ভূমিকা রাখছে বিভিন্ন সময় এবং নিজেদের সুবিধা মতো বিভিন্ন সেন্টিমেন্টগুলো তুলছে। এই বিষয়টা বোঝা কিন্তু খুব দরকার। আসলে দেখা যাবে যে একদম সাধারণত গ্রাস রুটে গিয়ে দেখা যাবে, আমরা যদি এমন তো গ্রামে যাই, একটা কি হচ্ছে বিষয়টা যে সমাজের দরিদ্র মানুষের মধ্যে এই জনজাতিভুক্ত মানুষ ভূমিপুত্র বা দলিতরা সংখ্যায় অনেক অনেক বেশি। কারণ তাদেরকে যে পেশার মধ্যে আটকে রাখা হয়েছে, যে জীবনযাত্রার মধ্যে আটকে রাখা হয়েছে, সেই জীবনযাত্রা এবং পেশাগত অবস্থার কারণে তাদের একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। এই উন্নয়ন কিন্তু করার ক্ষেত্রে আসলে হচ্ছে সম্পদের অসম বন্টন। এবং এরা যেই অঞ্চলে বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা অত্যন্ত প্রাকৃতিক সম্পদে এবং মানব সম্পদে অত্যন্ত উন্নত অংশ, মানে খুব ভরপুর শক্তিশালী অংশ। সেখানেই দেখা যায় এরা চরম দারিদ্র্যের মধ্যে আছে। ভারতবর্ষের যেখানে জনজাতিভুক্ত মানুষ আছে সেখানে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আছে, সেই প্রাকৃতিক সম্পদে তাদের কোনো দখলদারি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় বন থেকে তাদের উচ্ছেদ করা দেওয়া হচ্ছে, সেখানে তো মাইন্স হবে, খনি হবে, কিংবা একটা শিল্প প্রতিষ্ঠান হবে, সেখানে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই এবং তাদেরকে কিন্তু শ্রম দেওয়ারও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বেশিরভাগ জায়গায় দেখা যাবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এতে কি বলে ছত্তিশগড়ের ক্ষেত্রে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে এমন জায়গায় বসবাস করার ব্যবস্থা করা হয়েছে যেখানে তাদের বেঁচে থাকার কোনো রসদ নেই। কিংবা লেবার সর্দারদের আন্ডারে 150 থেকে 200 টাকা মাইনেতে ডেইলি হাজিরাতে ওদেরকে কাজ দেওয়া হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা হচ্ছে। এমনকি রাষ্ট্রায়ত্ত কারখানা সেলে আমি দেখেছি, সেল একটা বিশাল বড় প্রতিষ্ঠান এবং তাতে বিশাল হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। তাদের উচ্চ পর্যায়ে যে অফিসাররা আছে বিলাসবহুল জীবনযাপন করছে। সেলের যে উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্ত ভোগ করছে সমাজে সামান্য কিছু অংশ, অথচ যে জমি থেকে উৎখাত করে সেখানে এই মাইন্সগুলি বসানো হয়েছে সেখানকার যে গরিব আদিবাসী মানুষরা তারা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে বসবাস করছে এবং তাদের কোনো কাজ নেই, রুজি নেই, তাদের কোনো স্থায়ী চাকরি নেই, স্থায়ী কোনো কর্মসংস্থান নেই। ওই লেবার সর্দারদের আন্ডারে তাদেরকে পালের মতো নিয়ে যাওয়া হচ্ছে, ভেড়ার পালের মতো নিয়ে যাওয়া হচ্ছে। 150 থেকে 200 টাকা সামান্য মাইনেতে তাদের খাটিয়ে নিয়ে কিন্তু সেই উদ্বৃত্তটা তুলে আনা হচ্ছে এবং ম্যানেজমেন্টের লোকরা কিন্তু প্রচুর আনন্দ ফুর্তিতে আছে এবং এই উদ্বৃত্ত কিন্তু ভোগ করছে সমাজের একদম উচ্চতলার মানুষ। এভাবে কিন্তু আসলে সমস্ত বিষয় ডিস্ট্রিবিউটেড। ত্রিপুরার ক্ষেত্রে দেখা যাবে ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের উপর আসলে খুব সামান্য অধিকারী আছে ত্রিপুরার প্রকৃত জনজাতিভুক্ত মানুষদের। আমরা যদি একটা ধরেই নেই যে 1200 থেকে 1400 বছর আগে ত্রিপুরাতে যারা এসেছে তাদেরকে আমরা ধরলাম ভূমিপুত্র, অর্থাৎ যে জঙ্গলে কোনো মানুষজন বসবাস করতো না, সেই জঙ্গলে যারা প্রথম বসবাস করেছে শুধু পশু পাখিরা ছিল, গাছপালা ছিল, কোনো মানুষের পা পড়েনি, ওই অবস্থায় এরা প্রথম পদক্ষেপ রেখেছে, সেই পায়ের একটা ফুটপ্রিন্ট, এটাই আমরা ধরে নিলাম যে এরা হচ্ছে আদি বাসিন্দা। সেই মানুষগুলি কিন্তু সেই জায়গার উপর তাদের কিন্তু কোনো অধিকার নেই। যখনই রাষ্ট্রের উদ্ভব হলো, যখনই রাষ্ট্রশক্তি এলো, দেখা গেল রাষ্ট্রশক্তি তাদেরকে বাধ্য করছে সেখান থেকে উচ্ছেদ হতে, অথবা তাদের বদান্যতার উপর, রাষ্ট্রশক্তির বদান্যতার উপর তাদের থাকতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে, তারপর যারা বিভিন্ন সময় অন্য জায়গা থেকে এসে সেখানে বসবাস করছে সমস্ত ক্ষোভটা তাদের উপর গিয়ে পড়ছে। যে মানুষগুলো অন্য জায়গা থেকে এখানে বসবাস করছে তারাও কিন্তু তারা খেয়ে আসছে, জীবনের তাড়নায় আসছে, নিরাপত্তার তাড়নায় আসছে, অন্ন বস্ত্র বাসস্থানের বেসিক নিড থেকে বেশিরভাগ লোক আসছে। খুব কম লোকই সুখে পড়ে খেয়ে পড়ে খুব ভালো ছিল তারপর নিজের ভিটেমাটি ছেড়ে এখানে এসছে, এরকম ব্যাপারটা কিন্তু খুব কম। সারা পৃথিবী সব জায়গাতেই সেটা সত্য। একটা উদ্বাস্তু স্রোত সারা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চলছে, এখন আরও বেশি হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি সেই উদ্বাস্তের স্রোত, এখনও দেখছি। এখনও গত 16 থেকে 17 বছরে কোটি কোটি মানুষ আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে একটা কাঠের নৌকাতে 500-600 জন লোক গাদাগাদি করে সমুদ্র পার হচ্ছে, মাঝখানে সমুদ্রে নৌকা উল্টে দেখা গেল 200 লোক মরে গেছে। এরকম নানান ঘটনা আমরা দেখি। একটা বাচ্চার সমুদ্রের ধারে মৃতদেহের ছবি একটা আলোড়ন তুলে ফেলেছিল গত বছর 18 মাস আগে সারা পৃথিবীতে। অর্থাৎ একটি উদ্বাস্তু বাচ্চা সমুদ্রের কিনারে পড়ে মরে আছে, সে আর যেতে পারেনি, মূল ভূখণ্ডে পৌঁছাতে পারেনি। একটা হৃদয় বিদারক ছবি, একটা ফটোগ্রাফ, কিন্তু সারা পৃথিবী তাড়ন ফেলেছিল। অ্যালান কুর্দিবুদের বাচ্চাটার নাম সম্ভবত। তো এইভাবে কি হচ্ছে সারা পৃথিবীতে সেটা ঘটে যাচ্ছে। আমাদের এখন দেখা যাচ্ছে এই যে কাঁটাতারের বেড়া টপকাতে গিয়ে একটি মেয়েকে গুলি করে মেরেছিল বিএসএফ, বাংলাদেশে যাওয়ার কথা ছিল। মুম্বাইতে তার বাবার সঙ্গে মেয়েটি ওই কাজ করতো, ওই জহরের দোকানে, জুয়েলারির দোকানে কাজ করতো। তার বিয়ে ঠিক হয়েছিল, তার বাবা তাকে নিয়ে বাংলাদেশ যাবে। ফতেমা বিবি বোধহয় সম্ভবত মেয়েটির নাম। বসিরহাটের যে সীমান্ত আছে সেই সীমান্তে কাঁটাতার টপকাতে গিয়েছিল, মেয়েটির ফ্রকটা আটকে গেছিল কাঁটাতারে, তারপর বিএসএফ তাকে গুলি করে মেরে দিয়েছে। 13 বছরের বাচ্চা মেয়ে, সে কি জানে স্যার বিদেশ, স্যার কি তার রাষ্ট্র? একটা কাঁটাতারের বেড়া তার কাছে কি হচ্ছে? একটা বাধা।
তার জীবন জীবিকার জন্য, তার নিরাপত্তার জন্য একটি নিষ্পাপ একটি কিশোরী তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। সে নাকি মানে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী সংখ্যাটা কে তৈরি করেছে? রাষ্ট্র তৈরি করেছে। রাষ্ট্রের যারা কর্ণধার, যারা সুবিধাভোগী, যারা শাসককুল, যারা সমস্ত কিছু চেটে পুটে খাচ্ছে, এরা এইভাবে অনুপ্রবেশকারী চিহ্নিত করে অত্যাচার করে। আর যারা এখানে বসবাস করে তারাও এই রাষ্ট্রের প্রচার দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। এগুলি রাষ্ট্রীয় প্রচারের অন্তর্গত। আজকে বলা হচ্ছে কি এনআরসিতে, আজকে যে এই যে নাগরিকত্ব সংশোধনী বিল, কি অদ্ভুত নিয়ম, যারা হচ্ছে মুসলিম এরা নাকি এখানে আসছে শখে, এদের কোনো তাড়না নেই, ওরা জীবন জীবিকা নিরাপত্তার কারণে বাংলাদেশ সেখানে আসছে না, এরা সেখানে সংখ্যায় বাড়িয়ে ভারতে নাকি মুসলমানের সংখ্যা বাড়িয়ে দেবে। কি অদ্ভুত যুক্তি, মানে কি ঘৃণ্য যুক্তি সেটা। প্রতিটি মানুষ আসছে জীবন জীবিকাতে। আমরা কি জানি না আজকে আগরতলা শহরে যদি বাংলাদেশ থেকে যে কোনো মানুষ আসে, এই যে পথে ঘাটে যে বিভিন্ন রিক্সাওয়ালারা আছে, এরা খুব ভালো আছে বলে বাংলাদেশ সেখান থেকে আসছে? এরা সেখানে খারাপ আছে বলে, জীবন জীবিকা নিরাপত্তা তাদের নেই বলে এরা আসছে? সবাই এরা হিন্দু মুসলিম বলে কিছু হয় না। মানুষ ক্ষুধার তাড়নায়, কাজের তাড়নায়, কর্মসংস্থানের তাড়নায়, সমস্ত অভাবের তাড়নায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে। এই তাড়নাটা বন্ধ হলেই তো আর আসা যাওয়ার ব্যাপার থাকে না। কে শখে পড়ে আসছে? কেউ শখে পড়ে আসে না। ফলে আজকে যারা বিভিন্ন জায়গায় জায়গায় যে মানুষগুলি থাকে তারা সেখানেই কিন্তু থাকতে চায়। মানুষ কিন্তু এইভাবে পরিযায়ী হতে চায় না। তার খাদ্যের সন্ধান, তার অন্নের সন্ধান, মানে তার নিরাপত্তার সন্ধান, তাই কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় তাড়িয়ে নিয়ে বেড়ায়। এই তাড়নাটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু কাঁটাতারের বেড়াটা উপড়ে ফেলতে হবে, রাষ্ট্রকে উপড়ে ফেলতে হবে। যতদিন রাষ্ট্র থাকবে ততদিন কিন্তু এই সমস্যাটা থাকবে। রাষ্ট্র একটা শোষণের ব্যাপার, একটা দমনমূলক ব্যাপার। এটা কেন? কারণ হচ্ছে যারা সুবিধা পাচ্ছে, যারা এই রাষ্ট্রের থেকে সমস্ত সুবিধাগুলি পাচ্ছে, বাজার এবং কাঁচামালের দখলদারি করে তার ব্যবসা বাণিজ্য বাড়ানোর সুযোগ পাচ্ছে, তাদের জন্য এই কাঁটাতারের বেড়া রাষ্ট্রটা দরকার আছে। কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এই রাষ্ট্রের কোনো দরকার নেই। রাষ্ট্র ছাড়াই মানুষ দিব্যি চলতে পারে। ভারতবর্ষের 80% মানুষ রাষ্ট্রীয় নিয়মকানুনের ধার ধরে তাদের জীবনযাপন চলে না। এরা নিজস্ব নিয়মে, নিজস্ব শৃঙ্খলায় ওরা জীবনযাপন চালায় এবং এতে ওরা বাধ্য হয়। এইভাবেই ওদের চলছে। ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র নিয়েই ওরা বেঁচে পড়তে আছে। ফলে সেই জায়গা থেকে বুঝতে হবে সাধারণ মানুষের মধ্যে বিভাজন নেই। মাইগ্রেশন চলছে, চলবে, চলতেই থাকবে। রাষ্ট্র যতই দমন পীড়ন করুক তবু এর কোনো পরিবর্তন ঘটবে না। মানুষ যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, মাঝে মাঝে গুলি খাবে, জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে, মানুষ মরবে, কিন্তু এই মাইগ্রেশন চলতেই থাকবে। জয়ন্তদা, এই অর্থনৈতিক সমস্যার পাশাপাশি যে ভূমিপুত্রের দাবি নিয়ে বিভিন্ন সময় যেটা বললাম যে ইনসার্জেন্সি বা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, ভাষাগতও কিন্তু একটা সমস্যা রয়েছে। ভাষা অস্তিত্বের যখন মনে করছে সংকট রয়েছে, ভাষা অর্থনৈতিক দুটো মিক্স আপ করে কিন্তু ভূমিপুত্র দাবিটাকে সামনে রেখে কিন্তু আপনার এই ইনসার্জেন্সি বা টেরোরিস্ট বা ক্যাম্পেইন, রাইটস, এগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি। না, এটা আসলে মিক্স আপ করার ব্যাপার নয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তার আইডেন্টিটির প্রশ্ন। হ্যাঁ, যে একটা জাতি গোষ্ঠী আমরা যেটা বলি, তার সবারই একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কাকে আমরা বলি ওইরকম? হ্যাঁ, যাদের একটা নিজস্ব ভাষা রয়েছে, যাদের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, হ্যাঁ, যাদের পোশাক আশাক, আচার, খাবারের ধরন ইত্যাদি। হ্যাঁ, যেমন ত্রিপুরার যারা আছে, হ্যাঁ, যে এই যে 19টি ট্রাইব, প্রত্যেকটা ট্রাইবকে একটা ট্রাইব থেকে আলাদা করা যায়। হ্যাঁ, এর একটা সাধারণ উপায় হচ্ছে টেক্সটাইল ডিজাইনস। হ্যাঁ, আমি এর উপর একটা ডকুমেন্টারি করেছিলাম বলে এগুলো জেনেছি। আপনি দেখবেন যে লুসাইরা যে পোশাক পরে সাদা এবং কালোর মধ্যে ডোরা ডোরা অনেকটা থাকে। হ্যাঁ, এরকম আবার ত্রিপুরীরা যেটা পরে লাল কালো ইত্যাদি থাকে, এরকম অনেকগুলো ডিজাইনস আছে। তাহলে এটা দিয়ে তার আইডেন্টিটি বোঝা যায়। হ্যাঁ, একটা জাতিগোষ্ঠী তার নিজস্ব ভাষা আছে, বা ভাষা যদি না থাকে তার একটা ডায়ালেক্ট আছে। হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট, এটাকে মিক্স আপ করার ব্যাপার নয়। হ্যাঁ, আসলে এই যে ছোট ছোট জাতিগোষ্ঠীগুলো, হ্যাঁ, তার উপর অন্য বড় জাতিগোষ্ঠীগুলোর যে সংস্কৃতি, ভাষা ইত্যাদি চাপিয়ে দেওয়া হয়। সেটা তো আমরা দেখলাম বাংলাদেশে সবচেয়ে ভালোভাবে। আমরা দেখলাম যে 1952 সালে ভাষা আন্দোলন সেখানে হয়েছিল। কেন? কারণ বর্তমান বাংলাদেশের বাংলা ভাষার উপরে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। অর্থাৎ তার সংস্কৃতি এবং তার যে আইডেন্টিটি, তার আইডেন্টিটির উপরে সেখানে আঘাত হানা হয়েছিল। অন্যদিকে যে পশ্চিম পাকিস্তানের, হ্যাঁ, একটা কলোনি তৈরি করা হয়েছিল ইস্ট পাকিস্তানের মধ্যে। যদিও একসময় ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, কিন্তু 3-4 বছরের মধ্যেই আমরা দেখলাম যে তারা বলছে উর্দু আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, তারপর পশ্চিম পাকিস্তান কখনোই পূর্ব পাকিস্তানকে উপনিবেশ করতে
পারবে না ইত্যাদি। তাহলে এই যে অর্থনীতিকে মানে অর্থনৈতিক শোষণ এবং যে মানে সংস্কৃতি চাপিয়ে দেওয়া, ভাষা সংস্কৃতি, হ্যাঁ, এগুলো কিন্তু পাশাপাশি চলে। এটা একটার থেকে মিক্সড আপ নয়, এটা মানে একটা অবিচ্ছিন্ন ব্যাপার। হ্যাঁ, সেটা একটা অবিচ্ছিন্ন ব্যাপার। আসলে এটা যদি করা যায় যে একটা ভাষার ওপর যদি আরেকটা ভাষা চাপিয়ে দেওয়া যায়, যে উর্দু জাতীয় ভাষা বলে উর্দুই সবাইকে বলতে হবে, তাহলে তো আর বাঙালি থাকবে না। প্রশ্নটা উচিত, হ্যাঁ, তার জাতির যে আইডেন্টিটি, তার যে পরিচয়, সেটা হারিয়ে যাবে। ক্রমাগত যদি আমাদের ওপরেও হিন্দি চাপিয়ে দেওয়া হয় সব কিছু, খুব মাইল্ড ওয়েতে হলেও সেটা আছে, হিন্দি জানলে ইনসেন্টিভ দেওয়া হয়, হ্যাঁ, সরকারি কাজকর্মে ইত্যাদিতে। হ্যাঁ, তো এত বড় জাতিগোষ্ঠী বাঙালি, এত রিচ যাদের সংস্কৃতি, এত রিচ যাদের ভাষা, হ্যাঁ, তাদের উপর যাদের রবীন্দ্রনাথ আছে, যাদের নজরুল আছে, জীবনানন্দ দাশ আছে, শামসুর রহমান আছে, হ্যাঁ, তো আল মামুদ আছে, তাদের ওপর পর্যন্ত যখন এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং কিছুটা সফল হয়, তখন আমরা বুঝতে পারি যে ছোট ছোট জাতিগোষ্ঠীগুলির অবস্থাটা কীরকম হতে পারে। হ্যাঁ, এবং তাদের ভাষা একসময় হারিয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে ভাষা যদি হারিয়ে যায়, হ্যাঁ, এবং এক ধরনের তাদের পোশাক আশাক, তাদের খাদ্য সব কিছুই যদি হারিয়ে যায়, হ্যাঁ, তাহলে এই জাতিগোষ্ঠীর আর আইডেন্টিটি থাকবে না। হ্যাঁ, তো সেইখান থেকেই তাদের ভয়। আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক ডিফারেন্স, হ্যাঁ, যেটা মানে যত অসাম্য যত থাকবে, তাহলে যে জাতিগোষ্ঠী শোষিত হবে সে এই সোসাইটি থেকে এলিয়েনেটেড হবে। দ্য আইডিয়া অফ জাস্টিস বইয়ে অমর্ত্য সেন সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। হ্যাঁ, উনি যে এত ইতিহাস পড়েছেন এবং তার বিশ্লেষণ করেছেন, সেই বইটা পড়লে বোঝা যায় যে তাহলে কি হয়, একটা জাতিগোষ্ঠী যখন সব কিছু হারিয়ে যায়, অর্থনীতি হারিয়ে যায়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি, তখন তারা এলিয়েনেটেড হয়ে পড়ে, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হ্যাঁ, তখন আর অন্য যারা তাদেরকে শোষণ করে সেটা করছে, তাদের সঙ্গে আর একাত্ম থাকতে পারে না, তাদের সঙ্গে একটা অ্যানমিটি শুরু হয়। সেটাই হচ্ছে আসলে কনফ্লিক্ট। এবং সেখান থেকেই তারা অনেক সময় অস্ত্র তুলে নিতে বাধ্য হয়। হ্যাঁ, যদিও আমি বলি না যে অস্ত্র তুলে নেওয়াটা কোনো সমাধান, হ্যাঁ, কিন্তু বাধ্য, হ্যাঁ, অনেক সময় বাধ্য হয়ে যায়। সেটা তো কিন্তু কথা হচ্ছে ওদের দিকে যারা অস্ত্র তাক করে রয়েছে তাদেরকে অস্ত্র সংগ্রহ করতে হবে। সেটাই, অস্ত্রের মুখে দাঁড়িয়ে আমি কি করব, আমার আত্মরক্ষাটা করবো কিভাবে, সেই প্রশ্নটাও জরুরি। তো সেটা করতে অনেক সময় তারা বাধ্য হয়। এবং ভারতবর্ষে দেখা গেছে বিভিন্ন সময়ই একটা আর্মড কনফ্লিক্ট হয়েছে। ইংরেজদের সঙ্গে আমাদের হয়েছে। হ্যাঁ, এই যে ক্ষুদিরাম, সে একটা পিস্তল নিয়ে একজনকে মারতে গিয়েছিল। সেটা দিয়ে তো আর দেশ, সেটা করলেই যে দেশটা স্বাধীন হয়ে যাবে তেমন তো ছিল না। কিন্তু সে এলিয়েনেটেড হয়ে পড়েছিল যে এই ইংরেজরা আমাদেরকে এভাবে অত্যাচার করছে। হ্যাঁ, একটা 13 বছরের ছেলে। তো অস্ত্র অনেক সময় তুলে নেওয়া হয়েছে, সিপাহী বিদ্রোহের সময়ও তুলে নেওয়া হয়েছে। আজকে যেহেতু এটা ইংরেজের বিরুদ্ধে তুলে নেওয়া হয়েছে, সেটাকে আমরা রাইট বলছি। হ্যাঁ, তো আমরা বলছি সেটা সঠিক পদক্ষেপই ছিল, এখন বলা হচ্ছে। কাজেই ইতিহাসে তখন তো ইংরেজ তাদেরকে বলেছিল, ইংরেজ না, ভারতীয়রা ওদেরকে সন্ত্রাসবাদী বলেছিল, সন্ত্রাসবাদী বলেছিল। ভারতীয়রা বলতো, আমাদের যারা বিপ্লবী বিনয় বাদল দীনেশকে সন্ত্রাসবাদী বলা হতো, টেররিস্ট বলা হতো। কাজেই এটা ইতিহাস সেটা ঠিক করবে। আর আমরা যেটা বলি যে ইনসার্জেন্টরা অস্ত্র নিয়েছে, তোমরা মেইন স্ট্রিমে ফিরে আসো। মেইন স্ট্রিমে ফিরে এসে কি আমি হালুয়া খাবো? হ্যাঁ, আমাকে তো খেয়ে পড়ে বেঁচে পড়তে, আমার ছেলে মেয়ের পড়াশোনা ইত্যাদি সবই করতে হবে। তাহলে আমি বলছি যে মেইন স্ট্রিমে আসা দরকার, কিন্তু যেভাবে তাদেরকে আনলে তারা মেইন স্ট্রিমে এসে লাভবান হবে, হ্যাঁ, সেভাবে আনবে। কারণ তারা যখন অস্ত্র নেয়, যেটা এখনই প্রদীপ্ত বলল, তো সেখানে উল্টো দিকে তো সিকিউরিটি ফোর্সে তারাও থাকে। আসলে এটা হচ্ছে কনফ্লিক্ট অফ দ্য মানে টু আর্মড গ্রুপস। ওয়ান ইজ স্টেট অ্যাক্টর, অ্যানাদার ইজ নন স্টেট অ্যাক্টর। হ্যাঁ, বোথ আর ক্ল্যাড ইন ইউনিফর্মস, সবারই কিন্তু উর্দি পরা থাকে। হ্যাঁ, তো একটা হচ্ছে মানে রাষ্ট্রীয়, হ্যাঁ, উর্দি পরা অস্ত্রধারী লোক, আরেকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা অস্ত্রধারী লোক।
কাজেই সেই সব সমস্যা চলবে যতদিন শোষণটা চলবে, যতদিন সমবন্টন না হবে, হ্যাঁ, যতদিন 1% লোকের হাতে 50% বেশি সম্পত্তি কেন্দ্রীভূত হবে, যখন কয়েকটা মানুষের হাতে সারা দেশের কলকারখানা ইত্যাদি চলে যাবে, যখন কয়েকটা মানুষের হাতে সমস্ত জমি চলে যাবে, হ্যাঁ, যখন শুধুমাত্র তাদের ছেলেমেয়েরাই ভালো করে পড়াশোনা করতে পারবে এবং তাদের মানে কিছু সুবিধাভোগী মধ্যবিত্তরা তাদের ছেলেকেও আমেরিকা, ইংল্যান্ড পাঠাতে পারবে বা নিদেন পক্ষে হয়তো পুনেতেও পড়াতে পারে তাদের ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, এই রকমই চলবে। কিন্তু যারা এখানে থাকবে, হ্যাঁ, তাদের জন্য রিজার্ভেশন থাকবে, কিন্তু তারা কখনো স্কুলে যাবে না, কারণ তার মা বাবা ভাববে যে সে স্কুলে যাওয়ার থেকে যদি জমে যায় তাহলে হয়তো আমরা যে বছরে 3 মাস খেয়ে থাকি সেখানে তার শ্রমটা যুক্ত হলে আমরা 4 মাস খেয়ে থাকব। কাজে এইসব ব্যাপারগুলো আমাদের ত্রিপুরায়ও আমি বলবো যারা সংখ্যাগুরু, হ্যাঁ, তাদের সেটা বোঝা দরকার এবং কোনো বায়াস ছাড়া বোঝা দরকার, এবং যারা খুব মানে টিপ্রাল্যান্ডের দাবির নামে নিজেদের আখের গোছাচ্ছে, হ্যাঁ, তাদেরকেও সেটা বোঝানো দরকার আমার মনে হয়। আমি এটাই বলবো, একটু জিনিস বলবো যে আসলে এই যে ভূমিপুত্রের সমস্ত সমস্যাগুলি নিরসন করতে গেলে আসলে মূল শত্রু কারা এই সমস্ত ব্যবস্থার জন্য এটাকে চিহ্নিত করা খুব দরকার, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা কি করছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভূমিপুত্র বলে যারা নিজেদের দাবি করে তাদের সংকটের জন্য দায়ী করে যারা এখানে অনুপ্রবেশ করেছে বা মাইগ্রেট করেছে তাদেরকে, কিন্তু দেখা যায় এটা করতে গিয়ে সমস্যাটা হচ্ছে তাদের মূল সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। মূল সমস্যার সমাধানটা করতে গেলে তাদের যে জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান নিরাপত্তা, এগুলির জন্য মূল কারণটা কি সেটার বিরুদ্ধে টার্গেট করা দরকার। সেটা টার্গেট করতে গেলে দেখা যাবে কিন্তু আসলে মানুষে বিভেদ নেই, শাসক আর শোষিতর মধ্যে বিভেদ। এই ব্যাপারটা তাত্ত্বিক শোনাচ্ছে এখন, কিন্তু আপাতত এই ছোট্ট আলোচনায় মানে আলোচনার পরিসর তো কম, এটা এক কথায় বলে দিতে গেলে এটাই কথা, কিন্তু তার মধ্যে অনেক ভেতরে অনেক বিষয় আছে, আরো বিস্তৃত বিষয় আছে, সেটা আজকে আলোচনা করা সম্ভব নয়। অন্যদিনও আলোচনা করব। আজকে যেটা আমাদের বিষয় ছিল রাজ্যে ভূমিপুত্রের দাবি কতটা যুক্তিপূর্ণ, আমাদের প্যানেলিস্ট আলোচনা করলেন, আপনারা আলোচনা শুনলেন, আপনারা আপনাদের মতো চিন্তা করবেন। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব শুভরাত্রি।